এই শ্যামসুন্দরপুর বাজার অঞ্চলের সমস্ত ব্যবসায়ীবৃন্দ, আমার মাইকের আওয়াজ যত দূর অবধি শুনতে পাচ্ছেন আপনারা সবাই, যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা জিনিসপত্র কেনাকাটা করছেন, আমার মা ও বোনেরা, যত দূর অবধি আমার মাইকের আওয়াজ যাচ্ছে, টোটো এবং ভ্যান চালক বৃন্দরা, আমার চাইতে যারা বয়সে বড়, আমি তাদের সবাইকেই প্রথমে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার সমবয়সী ও কম বয়সীদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা। যথেষ্ট রাত হয়েছে, 9টা 5-7 বাজে এখন। আপনারা এত পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে আমাদের 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 কথা শুনবার জন্য। সকাল থেকে আজকে আমরা প্রচার শুরু করেছিলাম ব্যবস্থারহাট থেকে সকাল 8:30টায়। আমরা সেই টোটো প্রচার শেষ করেছি আজকে সন্ধ্যে 6:30টায়। মাঝখানে 1.5 ঘন্টা মতো সময় আমরা একটু খাওয়া দাওয়া, একটু ডিএম অফিসের মিটিং, এগুলো ছিল, গেছিলাম। মাঝারি গোটাটা টোটোতে করে মানুষের কাছে গিয়ে জনসংযোগ করা, তাদের কাছে পৌঁছে যাওয়া, এই কাজ আমরা করেছি। তারপরে এই নিয়ে 3 নম্বর মিটিং চলছে। কিন্তু বিশ্বাস করুন, আপনারা এখানে এত মানুষ, মা বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দেখে আমার কোনো ক্লান্তি আজকে আর গ্রাস করছে না। আমি শুধু একটাই জিনিস জানি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এখানে অমুক নেতা আছে, তমুক নেতা আছে, বিজেপির অত টাকা আছে, তৃণমূলের অত টাকা আছে, তোমরা কি পারবে, তোমরা কি জিতবে? আমি তাদেরকে হাসি মুখে একটাই কথা বলি, জেতা হারা 4 জুন হবে, ভোট 25শে মে হবে, কিন্তু তার আগে 23শে মের বিকেল 4টে অবধি প্রচার হবে, লড়াই হবে। আর সেই লড়াইয়ের ময়দানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 গোল দেব। তোমার কাছে টাকা থাকতে পারে, তোমার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, তোমার কাছে পুলিশ থাকতে পারে, তোমার কাছে সৈন্য থাকতে পারে, তোমার কাছে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে, তোমার কাছে রাজ্য পুলিশ থাকতে পারে, একজনের কাছে চিট ফান্ডের টাকা থাকতে পারে, একজনের কাছে গরু পাচার, কয়লা পাচারের টাকা থাকতে পারে, অন্যজনের কাছে পিএম কেয়ার ফান্ড আর ইলেকটোরাল বন্ডে 6,500 কোটি টাকা আছে। আমি হয়তো তোমার থেকে টাকায় পিছিয়ে আছি, কিন্তু আমাদের যে লড়াই করবার ইচ্ছা আর আমাদের যে লড়াই করবার যে, এর কাছে তুমি হারবে, তোমাকে হারতে হবে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তুমি দৌড়াচ্ছ, শেষ 1.5 মাস ধরে আমরা তৃণমূল বিজেপির কোনো প্রার্থীকে এরকম ভাবে গ্রামের মধ্যে দেখিনি, কেউ দেখেনি। হাটে বাজারে এমন কোনো ব্যবসায়ী নেই যে আমাকে চেনে না এই মুহূর্তে। তমলুক লোকসভার যতগুলো বড় বড় হাট আছে, সেখানে সব ব্যবসায়ী কম বেশি আমাকে চেনেন, কারণ আমি সবার কাছে গিয়ে সাক্ষাৎ করে এসেছি, তাদের সাথে গিয়ে কথা মিলিয়ে এসেছি, কথা বলে এসেছি, হাত মিলিয়ে এসেছি। আমাকে জিজ্ঞাসা করেছে অনেকে যে এই ভয়ঙ্কর রোদের মধ্যে ঘেমেছো, বৃষ্টিতে ভিজেছো, তোমরা করতে কি চাইছো? আমরা তাদেরকে হেসে একটাই উত্তর দিয়েছি, আমার কর্তব্য লড়াই করা, আমি লড়াই করছি, আমি এটুকুই করতে পারি। বাকি ভোট মানুষ দিতে যাবে, আমি মানুষের হয়ে ভোট দিতে যাব না, আমি লড়াইটা করব। আর সেই লড়াই যখন করব, আজ থেকে 1.5 মাস আগে যখন প্রার্থীর ঘোষণা হয়, যখন প্রথমবার প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হয়েছিল, সেই সময়ের বিজেপি শুভেন্দু বাবু আর তৃণমূলের কোনো এক নেতা, বিজেপি শুভেন্দু বাবু বলেছিলেন যে বিজেপি 3 লক্ষ ভোটে জিতবে, আর তৃণমূল বলেছিল 1.5 লক্ষ ভোটে জিতবে। আজকে 1.5 মাস ধরে যখন প্রচার কাজ চালাচ্ছি, 1.5 মাস পরে না তৃণমূল না বিজেপি কেউ আর 3 লক্ষ 1.5 লক্ষের কথা বলছে না। মুখ খুললেই কেবল সায়নবাবু করতে হচ্ছে। আমরা বলছি আরো 15 দিন সময় আছে, আরো 13 দিন প্রচার করব। ওই 13 দিনে আপনাদেরকে মাঠে খালি ঘোরাবো, আপনি তৈরি থাকুন। আমাকে অনেকে বলেছিল যে বিজেপির প্রার্থী টার্থী ইত্যাদি নিয়ে, আমি তো তমলুকে লড়াই করতে নেমে সে প্রার্থীকেই দেখলাম না, সে গেল কোথায়? না গ্রামে দেখতে পাচ্ছি, না গঞ্জে দেখতে পাচ্ছি, না মানুষের দুয়ারে দেখতে পাচ্ছি, না মানুষের বারান্দায় দেখতে পাচ্ছি। আপনি আছেন কোথায়? আপনি আছেন একটা সুন্দর এসি ঘরের মধ্যে,
আপনি আছেন কোথায়? আপনি আছেন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে। আপনি ভাবছেন মানুষের খেয়ে পড়ে কাজ পড়েনি। আপনি এমনই মহান ব্যক্তি, আপনি এত বড় জমিদার যে মানুষ গিয়ে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আসবে। আপনি হয়তো বুঝতে পারছেন না রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা নয়। আপনি হয়তো বুঝতে পারছেন না রাজনীতির ময়দানটা জমিদারি দেখানোর জায়গা নয়। আপনি সাংবাদিকদেরকে অপমান করেছেন, অশিক্ষিত বলেছেন, সাধারণ মানুষকে অপমান করেছে। আর রাজনীতির ময়দানে আপনার এই যে জমিদারি সুলভ আচরণ, আগামী 4 জুন আপনি এর ফল হাতে না হাতে পেয়ে যাবেন। তমলুকের মানুষ হাতে না হাতে আপনাকে বুঝিয়ে দেবে যে রাজনীতির ময়দানটা ওই গোপ উঁচু করে জমিদারি দেখানোর জায়গা নয়। রাজনীতির মাটিটা মানুষের কথা বলবার মাটি, বেকার যুবকদের চাকরি চাইবার, লড়াই করবার জন্য সেই মাটি তৈরি হয়েছে। আমার আবার যত দূর অব্দি যাচ্ছে, আমি আবার আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার অভিজ্ঞতার কাছে জানতে চাইছি। কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম নয়, আমি সাধারণ মানুষের কাছে একজন সাধারণ ছেলে হিসেবে প্রশ্ন রাখছি। আচ্ছা দাদা, কিছুক্ষণের জন্য ভুলে যান সব পার্টি, তৃণমূল, বিজেপি, সিপিএম, লাল ঝান্ডা, পদ্মফুল, জোড়া ফুল সব ভুলে যান। ভুলে কি এখন খালি ভাবুন, যখন জিনিস কিনতে যাচ্ছেন, যখন বাজারে যাচ্ছেন আলু কিনতে, পটল কিনতে, ঢেঁড়স কিনতে, ডাল কিনতে, চাল কিনতে, পেট্রোল পাম্পে যখন যাচ্ছেন পেট্রোল কিনতে, ডিজেল কিনতে, কেরোসিন যখন কিনছে, রান্নার গ্যাস যখন কিনছে, বিদ্যুতের বিল যখন আসছে, সব পার্টি ভুলে গিয়ে বলুন তো একবার কেমন লাগছে? একটু ছ্যাঁকা ছ্যাঁকা লাগছে না? আলুর কিলো 30 টাকা, চন্দ্রমুখী আলুর কিলো 32-34 টাকা, মুসুরের ডাল 150 টাকা পেরিয়ে গেল। খাবে কি লোকে? বিজেপি ক্ষমতায় আসবার সময়তে পেট্রোলের দাম ছিল 70 টাকা, আজকে পেট্রোলের দাম 105 টাকা। বিজেপি ক্ষমতায় আসবার সময় ডিজেলের দাম ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম 91 টাকা। 800 রকমের ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। আমি আপনি বুঝতেও পারিনি, অল্প অল্প করে বেড়েছে, জিএসটি বসিয়েছে। কি কি ওষুধ জানেন? 800 রকমের ওষুধ। তার মধ্যে প্যান্ডি আছে, তার মধ্যে হার্ট অ্যাটাকের ওষুধ আছে, তার মধ্যে সুগারের ওষুধ আছে, তার মধ্যে প্রেশারের ওষুধ আছে। কেমন লাগছে দাদা? আপনাকে জিজ্ঞাসা করছি। এই যে আপনি 2014 সালে বিজেপি ক্ষমতায় আসবার আগে ভেবেছিলেন, আর 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে ভেবেছিলেন যে এবারে বেকার ছেলেমেয়েরা প্রচুর কাজ কারবার পাবে, প্রচুর শিল্প হবে, কলকারখানা হবে, কারণ বিজেপি বলেছিল বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি দেব। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা চাকরি নয়, ডবল ডবল করে চাকরি দেব। আজকে কেমন লাগছে দাদা? 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, আরেকজনের ডবল ডবল চাকরি হওয়ার কথা। যার একটা চাকরি দেওয়ার মুরদ নেই, সে নাকি ডবল ডবল চাকরি দেবে। কেমন লাগছে আপনাদের কাছে জানতে চাইছি। আগে একটা সময় ছিল যখন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা টুকলি করলে তাদের টুকলি ধরতো। আজকে তৃণমূলের আমলে শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তারা টুকলি করে চাকরি পেয়েছে, আমরা আদালত থেকে তাদেরকে ধরে ধরে বার করছি। কেমন লাগছে দাদা? সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল সরকার স্বীকার করেছে 7,000 শিক্ষক শিক্ষিকা তারা জালি শিক্ষক শিক্ষিকা। কেমন লাগছে দাদা? বাড়ির ছেলেকে আর মেয়েকে সেই জালি শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে পাঠিয়েছেন। কেমন লাগছে? একবার উত্তর দিন, একবার মনে মনে বলুন। এই যে জিনিসের দাম বাড়লো, বেকার যুবক কষ্ট যন্ত্রণায় আছে, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, হলদিয়া শিল্পাঞ্চল আজকে বন্ধ হয়ে যাওয়ার মুখে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করলাম, ওরা কিছু করতে পারলো না। আজকে সাধারণ মানুষ হিসেবে কেমন লাগছে? কেমন লাগছে? আমি আমার ভাই বোনেদেরকে জিজ্ঞাসা করছি, যারা পড়াশোনা শিখছো, যারা পড়াশোনা শিখেছো, কেউ গ্র্যাজুয়েশন পাশ করেছো, কেউ কলেজে পড়ছো, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ মাস্টার ডিগ্রি, কিন্তু পড়াশোনার শেষে চাকরি কোথায়? পড়াশোনার শেষে কাজ কোথায়? আমরা আপনাদের কাছে জানতে চাইছি। কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি? লজ্জা শরম আছে এই দলটার? নির্লজ্জ দোকান কাটার দল। আজ বিজেপি যাকে চোর বলে, কালকে তাকে ঘাড়ে করে নিয়ে নেতা বানিয়ে ঘুরে বেড়ায়। উদাহরণ শুভেন্দু অধিকারী। আজ থেকে 4 বছর 5 বছর আগে শুভেন্দু অধিকারীকে দেখলে বিজেপি বলতো চোর। মোবাইল খুলুন, ইউটিউবে যান, লিখুন নারদা স্টিং অপারেশন শুভেন্দু অধিকারী, দেখবেন বিজেপির পার্টি অফিস থেকে দেখিয়ে বসিয়ে ভিডিও দেখানো হয়েছিল যে শুভেন্দু বাবু টাকা নিতে গিয়ে ধরা পড়ে গেছে।
তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত হলো, শুভেন্দুবাবুকে সিবিআই ডেকে পাঠালো। সামনের দরজা দিয়ে নয়, শুভেন্দুবাবু পেছনের দরজা দিয়ে সিবিআই এর কাছে গেছিলেন। মোবাইলে ইউটিউবে খুঁজে পাবেন, খুঁজুন না একটুখানি, আমার কথা যদি ঠিক না মনে হয়। যে শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে পাঠালো, সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা। যে শুভেন্দু অধিকারী 2019 সালে যখন তার ভাই ভোটে দাঁড়ালো দিব্যেন্দু অধিকারী তৃণমূলের হয়ে, গোটা তমলুক লোকসভার দিকে দিকে জনে জনে গিয়ে এই শুভেন্দু বাবু কি বলেছিলেন, কি বুঝিয়েছিলেন? আসল উন্নয়নের জন্য বিজেপিকে নয়, জোড়া ফুলে ভোট দিতে হবে। 2019 সালে শুভেন্দু বাবু কি বোঝালেন? 2019 সালে শুভেন্দু বাবু বোঝালেন উন্নয়নের জন্য জোড়া ফুলে ভোট দিতে হবে। আপনারা শুভেন্দু বাবুর কথা শুনে জোড়া ফুলে ভোট দিলেন। তারপর দেখলেন শুভেন্দু বাবু, যিনি 2019 সালে জোড়া ফুলে ভোট দিতে বলেছিলেন, 2020 সালে নিজের গোটা পরিবার গিয়ে জোড়া ফুল থেকে পদ্ম ফুলে গিয়ে বসে পড়লো। মাঝখান থেকে বোকা বনে গেলেন আপনারা। 2019 সালে যে শুভেন্দু বাবু আপনাকে জোড়া ফুলে ভোট দিতে বলেছিল, 2024 সালে সেই শুভেন্দু বাবু এবার আপনাকে পদ্ম ফুলে ভোট দিতে বলছে। শুভেন্দু বাবু মানুষকে কাঠের পুতুল মনে করে, যে উনি পুতুলের মতো যেমন নাচাবেন মানুষ তেমন ধেই ধেই করে নাচবে। উনি কখনো জোড়া ফুলে ভোট দিতে বলবেন, মানুষ জোড়া ফুলে ভোট দেবে। উনি কখনো পদ্ম ফুলে ভোট দিতে বলবেন, মানুষ পদ্ম ফুলে ভোট দেবে। আরে শুভেন্দু বাবু, মানুষ আপনার চাকর নাকি? মানুষ কি আপনার কাছে দাসখত দিয়ে রেখেছে? আপনি ক্ষমতার জন্য, পয়সার জন্য, আপনি জেতবার জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য আপনি কখনো তৃণমূল আর বিজেপিতে লাফালাফি করবেন আর মানুষ আপনার সাথে গিয়ে তৃণমূল আর বিজেপিতে ভোট দেবে? কখনো নয়, কোনোদিনও নয়। আমরা বলছি দল বদল করার নেতাদেরকে এবারে এদেরকে সবক শিখিয়ে দিতে হবে। ভোটের ময়দানে যারা দল বদল করে এদের স্থান কখনো ইতিহাসে হতে পারে না, এদের স্থান হবে ইতিহাসের আস্থা খুঁড়েতে। উত্তর চান আজকে? প্রশ্ন করুন। তৃণমূল ন্যূনতম লাজ লজ্জাটুকু নেই। আমি যে গ্রামে থাকি সেই গ্রামে যখন ঠিক আছে, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে ঝাঁপ সন্ন্যাস হয়। ওই চড়কের মেলার সময়তে ঝাঁপ সন্ন্যাস হয়। সেই ঝাঁপ সন্ন্যাসের সময়তে অনেকে যারা সন্ন্যাসী হয় তারা অনেকের বাড়িতে গিয়ে ডাব, কারোর বাড়িতে গিয়ে এঁচড়, কারোর বাড়ি থেকে গিয়ে বাতাবি লেবু, এইসব পেড়ে পেড়ে রাত্রিবেলা মজা করে খায়। কিন্তু বিশ্বাস করুন, যারা অন্যের বাড়িতে ডাব চুরি করে খায় অথবা অন্যের গাছের এঁচড় চুরি করে খায়, তারাও যদি এলাকায় ধরা পড়ে যায় ডাব চুরি করতে গিয়ে বা এঁচড় চুরি করতে গিয়ে, লজ্জায় এলাকায় 7 দিন মুখ দেখায় না। কিন্তু অন্যদিকে আপনি তৃণমূলের নেতাদেরকে দেখুন, এদের নেতারা চুরি করে জেল খাটছে, এদের নেতারা চুরি করে টাকা সমেত ধরা পড়েছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাংসদ এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছে। তৃণমূল কংগ্রেসের শিল্পমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এই মুহূর্তে 55 কোটি টাকা নিয়ে এই মুহূর্তে ধরা পড়েছেন। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। যে কথা বলছিলাম, তৃণমূলের নেতাদেরকে এতদিন আমরা বলছিলাম যে এরা চুরি করে ধরা, এরা চুরি করে। আজকে তো তৃণমূলের নেতারা ধরা পড়েছে। প্রাক্তন শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেল খাটছে, অনুব্রত জেল খাটছে, মানিক ভট্টাচার্য জেল খাটছে, ওদিকে খাদ্যমন্ত্রী জেল খাটছে জ্যোতিপ্রিয় মল্লিক, বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জেল খাটছে। পার্থ চ্যাটার্জির বয়স 72 বছর, তার বান্ধবীর বয়স 25 বছর। তার বান্ধবীর খাটের তলা থেকে 55 কোটি টাকা খুঁজে পাওয়া গেছে। আপনি একবারের জন্য ভাবুন, তৃণমূলের নেতারা চুরি করে জেল কাটছে, তৃণমূলের নেতাদের খাটের তলা থেকে ঝাঁট মারলে কোটিটা কোটি টাকা বেরোচ্ছে, কিন্তু এদের ন্যূনতম লাজ লজ্জাটুকু নেই। এ বাজারে এখনো ভোট চাইতে বেরোচ্ছে। আরে দাদা, চামড়াটা কিসের চামড়া? মানুষের। তো এত চুরি করে ধরা পড়বার পরে ন্যূনতম লাজ লজ্জা নেই আপনাদের।
100 দিনের কাজের টাকা চুরি করলো, জব কার্ডের টাকা চুরি করলো, আবাস যোজনার ঘর চুরি করলো, আমফানের ত্রিপল চুরি করলো, এসএসসির চাকরি চুরি করলো, টেটের চাকরি চুরি করলো, গরু পাচার করলো, কয়লা পাচার করলো, সারদা, রোজভ্যালি, নারদা, হাইকোর্ট, একের পর এক চুরি দুর্নীতি করলো। এত কিছুর পরেও বলছে আমাদেরকে ভোটটা দিন। কেন? মা বোনেদেরকে গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেয়েছো তো, তাহলে তুমি আমাদেরকে ভোটটা দাও। আরে এ তো হেভি গল্প। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা, আপনি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা আমার মা বোনেদেরকে দিচ্ছেন, ভালো কথা। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাইছি, কোন তৃণমূল কংগ্রেসের নেতার বউয়ের 1000 টাকায় সংসার চলে? কোন তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে 1000 টাকায় সংসার চলে? আমি জানতে চাইছি, আপনাদের কাছে জানতে চাইছি। একটা লোলা লোপ্পা 500 টাকার 1000 টাকা, সেটা দেখিয়ে বলছে তুমি আমাকে ভোট দাও। আমার মা বোনেদেরকে 1000 টাকা দেখিয়ে তুমি ভোট নিচ্ছ। আমার মা বোনেদের যে 1000 টাকার 500 টাকা, আর ভোটে জেতবার পরে পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে 55 কোটি টাকা উদ্ধার হবে, ঝেঁটিয়ে বিদায় করবে আমার মা বোনেরা। এই ভুলকে আমার মা বোনেরা বুঝে গেছে যে এরা কত বড় চুগলা দল। দিতে হলে 3000 টাকা দাও, দিতে হলে 4000 টাকা দাও, তা দেবে না। 500 টাকা আর 1000 টাকা দিয়ে বলছে ভোটটা এবার আমাকে দাও। মা বোনেদেরকে বলছি, লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, আমি অঙ্ক বেশি করছি না, আমি খালি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, আমাদের পকেট থেকেই আমাদের টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদেরকে 500 আর 1000 টাকা দিচ্ছে। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, কি হবে পশ্চিমবাংলার বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ? উত্তর দিন। দেখবেন তৃণমূলের যে কম বয়সী ছেলেটা ফ্ল্যাগ বাঁধছে, সেও জানে না তার ভবিষ্যৎ কি। বিজেপির যে কম বয়সী ছেলেটা ফ্ল্যাগ বাঁধছে, চাকরি পায়নি, সেও জানে না তার ভবিষ্যৎ কি। হুজুগে পড়ে হই 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 করছে। আপনাদের কাছে জানতে চাইছি, ছেলেকে মেয়েকে কষ্ট করে পড়াশোনা শেখালেন, ছেলেকে মেয়েকে 10, 12, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করালেন, ছেলে মেয়ে এবার যাবে কোথায়? শিল্প কলকারখানা কোথায়? রাজ্যের বুকে শেষ কবে শিল্পের দেখা মিলেছে? রাজ্যের বুকে শেষ কবে কলকারখানার দেখা মিলেছে? আমরা মোবাইলে খালি ছবি দেখি, মমতা ব্যানার্জি ফিতে কাটছে, কখনো দুর্গাপুজোর ফিতে কাটছে, কখনো কালী পুজোর ফিতে কাটছে, কখনো ঈদের ফিতে কাটছে, ঈদের মেলার ফিতে কাটছে। কিন্তু একটাও ছবি আপনি এরকম দেখতে পাবেন না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কলকারখানার ফিতে কেটে কলকারখানা উদ্বোধন করছে। একটাও এমন ছবি দেখতে পাবেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করছে। ছেড়ে দিন, ভুলে যান, সেফটি পিনের 2টো পিন থাকে, অন্তত একটা আলপিনের কারখানা উদ্বোধন করেছে। এমন ছবিও পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে আপনি খুঁজে পাবেন না। অথচ আমরা যখন ক্ষমতায় ছিলাম, হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছি। ওখানে কি শুধুমাত্র সিপিএম এর বাড়ির ছেলেমেয়েরা কাজ করে? না, একদম নয়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি, কোলাঘাটে র্যামকো সিমেন্টের কারখানা আমরা তৈরি করেছি, হলদিয়া পেট্রোকেমিক্যালস আমরা তৈরি করেছি, মিৎসুবিশির কলকারখানা আমরা তৈরি করেছি। আজকে হলদিয়া বন্দরে বড় জাহাজ ঢুকতে পারছে না, ব্যবসাপাতি বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক কলকারখানা হলদিয়ায় আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এই শুভেন্দু বাবুরা যখন এইচডি এর মাথায় বসেছিলেন, একের পর এক তোলাবাজি করে হলদিয়া থেকে শিল্প দাঁড়িয়েছে। আজকে একটা সময় এই নন্দকুমারের মধ্যে থেকে হলদিয়ার দিকে যখন সাইকেল মিছিল যেত, কত ছেলেমেয়েরা কাজ করতে যেত। আজকে হলদিয়াতে রোহিত ফেরোটেক হতে পারে, এবিজি কোম্পানি হতে পারে, রেলের কোচ কারখানা হতে পারে, একের পর এক শিল্প কলকারখানা আজকে হলদিয়া ছেড়ে চলে গেল। হলদিয়া যদি না বাঁচানো যায়, নন্দকুমার বাঁচবে না। হলদিয়ার শিল্প যদি না বাঁচে, বৈশাখের ছেলেমেয়েরা বাঁচবে না। তাই জন্য হলদিয়া বাঁচাতে হবে, হলদিয়ার শিল্প কলকারখানা বাঁচাতে হবে, যাতে মহিষাদল, পাশের কাঁথি, এপারে তমলুক, ওদিকের ময়না, এদিকে নন্দকুমার, সব জায়গার ছেলেমেয়েরা হলদিয়ায় কাজ করতে পারে। ওরা হলদিয়ার শিল্প বন্ধ করেছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার নাম সায়ন, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের উন্নয়ন। জিনিসের যে দাম বাড়ছে, লোকে খাবে কি বলুন তো? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া মানুষজন খাবে কি? শুধুমাত্র তৃণমূল আর বিজেপি দড়ি টানাটানি করছে। এ বলে তৃণমূলের উপর রাগ থাকলে বিজেপিকে ভোট দে, আর ও বলছে বিজেপির উপর রাগ থাকলে আমাকে ভোট দে। আরে তুমি মানুষের জন্য কি করছো? গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি করছো? মজুরি কেন বাড়াচ্ছ না? 100 দিনের কাজকে কেন 200 দিন করছো না? কেন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছো না? এ প্রশ্নের উত্তর না তৃণমূল দেবে, না বিজেপি দেবে। এই যে দেখবেন শুভেন্দু বাবু এতদিন ধরে মানুষের মাথায় টুপি পরালো,
আজ নয় কাল ভাইপোকে জেলে ঢোকাবো, বিজেপিকে ভোট দিন। কাল নয় পরশু ভাইপোকে জেলে ঢোকাবো, বিজেপিকে ভোট দিন। আচ্ছা পরশু নয় তরশু মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবো, আপনারা বিজেপিকে ভোট দিন। একের পর এক চুরি করলো তৃণমূল, একের পর এক দুর্নীতি করলো তৃণমূল, কিন্তু আজ অব্দি ইডি আর সিবিআই তৃণমূলের মাথার কাছে গিয়ে পৌঁছতে পারলো না। আর শুভেন্দু বাবু প্রতিবার ভোট আসলেই একটা করে আজগুবি গল্প দেয়, এবারে ভোটে যেতাম পিসিআর ভাইপোকে জেলের ভাত খাওয়াবো। আরে শুভেন্দু বাবু, গোটা রাজ্যের মানুষ কি দুধ ভাত কেউ বেঁচে আছে নাকি? এ কি দুধ ভাত খাওয়া শিশু যে আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব? আজকে বাংলার মানুষ বুঝে গেছে, দিল্লির মুখ্যমন্ত্রী চুরির জন্য গ্রেপ্তার হতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চুরি করে গ্রেপ্তার হতে পারে, কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যার নামে 2013-14 সাল থেকে অভিযোগ জেগে আসছে, নিজে কুণাল ঘোষ তৃণমূলের নেতা নিজে বলেছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে সারদার টাকা রাখা আছে, তারপরেও সিবিআই মমতা ব্যানার্জির বাড়িতে যায়নি। এত কোটি কোটি টাকা চুরির পরেও আজ অব্দি মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জির কাছে ইডি সিবিআই গিয়ে পৌঁছতে পারলো না। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর কাছে ইডি আর সিবিআই গিয়ে পৌঁছয় না। তার কারণ কি? তার কারণ খুব পরিষ্কার, সেটিং আছে তাই রে চোরের মাথা বাইরে, সেটিং করে বেঁচে আছে, চোরের মাথাগুলো ঘুরে বেড়াচ্ছে। 2019 সাল যে বিজেপিকে বাংলার মানুষ তৃণমূলের বিরোধিতা করে 18টা আসন দিল, 18টা আসন, 18টা লোকসভার আসন মানে বিধানসভার কতগুলো আসন? 126টা। এই যে এখনো বিজেপি গালগল্প শোনাচ্ছে, আর একটাবার আমাদেরকে সুযোগ দিন, আগে রাম পরে বাম, তোমায় ঝন্ডু বাম লাগাবো এবার আমি, তোমার এইসব গালগল্প দেয়া বের করছি, সব ঝুলি থেকে বেড়াল বের করবো। কি গল্প দিয়েছিল? বিজেপিকে ভোট দিন তৃণমূলকে তাড়িয়ে দেব। মানুষ তো বিজেপিকে ভোট দিল, সাধারণ মানুষ তৃণমূলের বিরোধী ভেবে বিজেপিকে ভোট দিল, আর বিজেপির বিরোধী ভেবে এক অংশের মানুষকে তৃণমূলকে ভোট দিল। 2019 সালে বিজেপি কতগুলো আসন জিতল লোকসভায়? 18টা। 18টা লোকসভার আসন মানে বিধানসভার কতগুলো আসন? 126টা। আচ্ছা বলুন তো, 2019 সালে যে বিজেপি 126টা বিধানসভা জিতে গেল প্রায়, সেই একই বিজেপি 2021 সালে মাত্র 77টা বিধানসভার আসন কি করে জিতল? 2019 সালে যে বিজেপি 126টা আসনে এগিয়ে গেল, সেই একই বিজেপি 2023 সালে এসে 2021 সালে কি করে মাত্র 77টা ভোটে আসন জিতলো? তার কারণ কি দাদা? তার কারণ লোকসভা ভোট যখন হবে তখন বিজেপিকে জেতার ব্যবস্থা করে দেব, আর বিধানসভার ভোট যখন হবে তখন মমতা ব্যানার্জিকে জেতার ব্যবস্থা করে দেব। আসল গল্পটা কি? দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে। পশ্চিম বাংলা চালাবে দিদি আর দিল্লি চালাবে মোদি। এই গোপন ফর্মুলা নিয়ে এরা এগোতে চাইছে, কিন্তু এরা জানে না মানুষ যাকে ভগবান করে মাথায় তুলে ভোটে জেতায়, মানুষই একদিন শয়তান বুঝতে পেরে আবার তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এই ভোট এই চোরা ফুলের পদ্ম ফুলের বিরুদ্ধে এবারে বুঝিয়ে দিতে হবে, কোন সেটিং নয়, কাস্তে হাতুড়ি তারা, চোর হটাও, দাঙ্গাবাজ হটাও, তোলামূল হটাও, এই চুরি দুর্নীতিবাজদেরকে সরিয়ে দিতে হবে। আর এখনো যে বা যারা মনে করছেন না না বিজেপিকে দিয়ে তৃণমূলকে আমরা হারাবো, যারা মনে করছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে হারাবো, এখন 9টা 29 বাজে, আসুন আমি মাইক ছেড়ে দিচ্ছি। 9টা 29-এর সময় এসে আমাকে খালি বলে যান মুকুল রায় এখন ঠিক কোন দলে আছে, তৃণমূলে আছে নাকি বিজেপিতে আছে? অর্জুন সিং বিজেপির সাংসদ, জেতবার পর তৃণমূলে চলে গেল। এবছর তৃণমূলের যখন ওই ব্রিগেডে মিটিং হচ্ছে তখন অর্জুন সিং মিটিং এ বসে আছে। যেই অর্জুন সিং ব্যারাকপুরে টিকিট পেল না, পরের দিন অর্জুন সিং বিজেপিতে চলে গেল। আর এর দোকান কাটার দল বিজেপি, এর তো কোনো লাজ লজ্জা নেই, যেখানে ড্রেনের যা ময়লা আবর্জনা যা আছে সব নিয়ে নিজে পরে একেবারে ঘাড়ে করে নাচবে। সেই অর্জুন সিং যে আগের দিন তৃণমূলের মঞ্চে ছিল, পরের দিন গিয়ে সে বিজেপির প্রার্থী হয়ে গেল। আপনাদেরকে বলছি কিছু নাম লিখে রাখুন। তাপস রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কলকাতার। এবছরের জানুয়ারি মাসে তার বাড়িতে ইডি আর সিবিআই এর হানা হলো। ইডি আর সিবিআই গেল কেন না, বললো চাকরি দুর্নীতির টাকা তাপস রায়ের বাড়িতে রাখা আছে।
যেই না তাপস রায়ের বাড়িতে, তৃণমূলের নেতা, তৃণমূলের বিধায়ক তাপস রায়ের বাড়িতে যেই ইডি গেল, শুভেন্দুবাবু কীর্তন করা শুরু করলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস রায় যাবে এবার শ্রীঘরে। সেই তাপস রায় যার বাড়িতে জানুয়ারি মাসে ইডি আর সিবিআই গেল, সেই তাপস রায় মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সেই তাপস রায় যে চোর বলেছিল বিজেপি আজ থেকে 3 মাস আগে, সেই তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে এই ভোটে বিজেপি তাকে প্রার্থী করে দিল উত্তর কলকাতা থেকে। লজ্জা লাগে না এদের? এবছরের জানুয়ারি মাসে যার বাড়িতে ইডি আর সিবিআই গেল, এবছরের এপ্রিল মাসে তাকে প্রার্থী করে দিল বিজেপি। 3টে নাম বলছি, লিখে রাখুন, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি যে এরা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। নয় লিখে রাখুন, নয় রেকর্ড করে রাখুন। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি এখানে মিথ্যে কথা বলি, 2 মিনিটে আপনি ধরে ফেলবেন। একজনের নাম কৃষ্ণ কল্যাণী, একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস। আমি আবার বলছি, একজনের নাম কৃষ্ণ কল্যাণী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আর একজনের নাম মুকুটমণি অধিকারী। এরা কারা? মুকুটমণি অধিকারী নদিয়ায় বিজেপির এমএলএ, কৃষ্ণ কল্যাণী উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপির এমএলএ, বিশ্বজিৎ দাস বনগাঁয় বিজেপির এমএলএ। আপনি হঠাৎ ভাবছেন দাদা এই রাত দুপুরে আপনি হঠাৎ বিজেপির এই 3টে এমএলএ এর কথা কেন বলছেন? কেন বলছি জানেন? এরা এখনো বিজেপির এমএলএ, আবার অন্যদিকে এরা এই ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একবারের জন্য ভাবুন, এখনো আপনি বিজেপির এমএলএ। আমি তো আপনাদেরকে বলছি, লিখে রাখুন, মোবাইলে সার্চ করে করে দেখবেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। এখনো, মানে এই রাত্রিবেলা কটা বাজে এখন? 9:30 কাছে, 9:32 বাজে। 9:32 সময়তেও এই 3জন এখনো বিজেপির এমএলএ। 9:32 সময়তে এখনো এরা 3জন তৃণমূলের প্রার্থী। তার মানে কি? এবারের ভোটে জিতলে তৃণমূলের হয়ে দিল্লি যাবে, আর এবারের ভোটে হেরে গেলে বিজেপির হয়ে কলকাতার বিধানসভায় যাবে। লাজ লজ্জা আছে? এদেরকে দেখে গিরগিটিরাও আজকাল লজ্জা পায়। এরা যেভাবে জামা বদল করে, যেভাবে রং বদল করে, এদেরকে দেখে গিরগিটিরাও আজকে দূর থেকে প্রণাম জানায় যে আমি যত তাড়াতাড়ি রং পরিবর্তন করি, বাবা তোরা তার চাইতেও বেশি বেশি তাড়াতাড়ি রং পরিবর্তন করিস। কি না দিয়েছে এই অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবারকে মেদিনীপুরের মাটি। এই মেদিনীপুরের মাটি কাঁথির অধিকারী পরিবার ঝুলি উজাড় করে দিয়েছে। এই মেদিনীপুরের মাটি কালীঘাটের ব্যানার্জি পরিবারকে ঝুলি উজাড় করে দিয়েছে। এই মেদিনীপুরের মাটি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে রাজ্যের মানুষের কাছে চিনিয়েছে। এই পূর্ব মেদিনীপুরের মাটি শুভেন্দু অধিকারী, মাননীয় শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এনাদেরকে চিনিয়েছে, এনাদেরকে নেতা মন্ত্রী সাংসদ বানিয়েছে। কিন্তু তার বদলে এই পূর্ব মেদিনীপুরের মাটি কালীঘাটের ব্যানার্জিকে এত কিছু দিল, এই পূর্ব মেদিনীপুরের মাটি কাঁথির অধিকারী পরিবারকে এত কিছু দিল, কিন্তু তার বদলে কাঁথির অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবার পূর্ব মেদিনীপুরের মানুষকে কি দিল? ধোঁকা ধোঁকা ধোঁকা, বিশ্বাসঘাতকতা ছাড়া কাঁথির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জিরা তমলুকের মানুষকে কিছু দেয়নি। আজকে তাকান একবার, মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির জীবনটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ওদিকে অধিকারী পরিবারের শিশির বাবু, তার ছেলেদের ভবিষ্যৎ, দিব্যেন্দু বাবু, শুভেন্দু বাবু, সৌমেন্দু বাবু, এনাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। নেতা বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, কোটি টাকার মালিক বানিয়েছে। কিন্তু দাদা আপনার কাছে জানতে চাইছি, দাদা মমতা ব্যানার্জি তার ভাইপোর জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিলেন, শিশির বাবু তার ছেলেদের জীবনটা ভালো করে গুছিয়ে দিলেন, কিন্তু আপনার বাড়ির ছেলে আর মেয়ের জীবন তৃণমূল আর বিজেপি গুছিয়ে দিল না। বাইরের রাজ্যে আজকে কাজ করতে যেতে হচ্ছে, ঘরে ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আমরা বলছি, এই কাঁথির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জি, এই দুই পরিবার বাংলা সর্বনাশ করেছে। এই দুই পরিবারকে বুঝিয়ে দিতে হবে। তাই তৃণমূল আর বিজেপি, এই দুই ফুল, এই জোড়া ফুল আর পদ্ম ফুল এতদিন ধরে মানুষকে এপ্রিল ফুল করেছে, এবারে এই দুই ফুলকে উপড়ে ফেলতে হবে। এরা মানুষের শত্রু, জনগণের শত্রু। যে কথা বলে আমি আমার কথা শেষ করব, আজকে তৃণমূল আর বিজেপি ধর্মের রাজনীতি করতে চাইছে। বিজেপি বলছে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য
বিজেপিকে ভোট দাও, তৃণমূল বলছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য তৃণমূলকে ভোট দাও। এদের সাহস হয় কি করে? 1980 সালে বিজেপি জন্মালো, তাহলে এদের কথা অনুযায়ী ধরে নিতে হয় হিন্দু ধর্ম জন্মেছে 1980 সাল থেকে? না তো, যুগের পর যুগ ধরে হিন্দু ধর্ম চলে আসছে, যুগের পর যুগ ধরে, যুগের পর যুগ ধরে মা কাকিমারা মাথায় সিঁদুর পড়ছে, শাঁখা পলা পড়ছে, যুগের পর যুগ ধরে সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে আমরা হাতে করে দিচ্ছি, যুগের পর যুগ ধরে দুর্গাপুজোর অষ্টমীতে গিয়ে অঞ্জলি দিচ্ছি। আজকে হঠাৎ করে বিজেপি বলছে হিন্দু ধর্ম